গোধূলির সময় তখন। বিয়ের পর যিশুদের বাড়ির ঝামেলা মেটাতে মেটাতেই বিকেল পেরিয়ে গেছে। জমিদার বাড়িতে তের বরণ হয় গোধূলির সময়। তে তখনও শান্ত। জাঙ্কুক আর তেকে বরণ করে ঘরে তুলে জিন দুজনকেই বসিয়ে দেওয়া হলো রুমের সোফায়। তে বিনা বাক্যে সবার নিয়ম মেনে চলছে। দোতলা থেকে এক পলক তেকে বউ সাজে দেখেছে কাই। রাগে ক্ষোভে দরজা আটকে বসে আছে সে। ন্যান্সি অসন্তুষ্ট মনে সকল কাজ করে যাচ্ছে। জেনি বরাবরই এসবের থেকে দূরে। বোগাম নামজুন দুই ভাই নিজের ঘরে চলে গেছে বেশ অনেকটা সময় আগেই। জাঙ্কুক এখনো বসে আছে দেখে বেশ অবাক হয়তে, আর ভাবে লোকটা তো এখনো থাকার কথা নয়। তাহলে লিসা জিমিন সবিন এসে তের পাশে বসে। বেশ অনেকটা সময় ওভাবে বসে থাকার পর জিন এসে তেকে জাঙ্কুকের ঘরে নিয়ে যায়। জাঙ্কুক এক পলক সেদিকে তাকিয়ে বাঁকা হাসে। জেহব এসে পাশে বসে বেশ শান্ত স্বরে বলে, তুমি ঠিক কী চাইছো বড় ভাইজান? জাঙ্কুক জবাব না দিয়ে তের যাওয়ার দিকেই তাকিয়ে থাকে। জেহবও তার দৃষ্টি অনুসরণ করে তাকিয়ে থাকে। তেকে জাঙ্কুকের ঘরে বসিয়ে দেয় জিন আর বলে, রাতের সময় তো এখনো অনেক দেরি, তাই তুমি চাইলেই এগুলো বদলে নিয়ে বসতে পারো বড় বউ। তে কোনো কথা বলে না, শুধু মাথা নাড়ালো। জিন আলমারি থেকে শাড়ির প্যাকেট বের করে বেশ আফসোসের সুরে বলল, ঘরটা আমার আয়ু বউয়ের ছিল, না জানি কার নজর পড়েছিল আমার সংসারে, মেয়েটা অকালে চলে গেল। তে তখন জিনকে বলল, এত ভালোবাসতেন আয়ু বুবুকে? তে ঠান্ডা গলার প্রশ্নে জিন মুখটা করুণ করল, বেশ করুণ স্বরেই বলল, বাসবো না, বাড়ির বড় বউ ছিল ও, আমার বড় মেয়ে। তে অদ্ভুতভাবে হেসে বলল, সেই বড় মেয়েরই মৃত্যুর 3 মাসের মাথায় আপনার বড় ছেলে বিয়ে করলো, তাও আবার আমার মতো এমন একটা মেয়েকে, যার আগেও কেউ নেই পরেও কেউ নেই। মামা তো সবচেয়ে খারাপ মানুষ, যাকে আপনারা খুব ঘৃণা করেন, তারই ভাগ্নিকে বিনা দ্বিধায় কি সুন্দর করে মেনে নিলেন। একটু অস্বাভাবিক মনে হচ্ছে না শাশুড়ি মা? তের বিচক্ষণ বুদ্ধি চতুর প্রশ্নের কাছে ঘাবড়ে গেল জিন। ফ্যাল ফ্যাল করে কিছুক্ষণ চেয়ে থেকে বেশ ঝাঁঝালো স্বরে বলল, আমার ছেলে তো আর সারা জীবন মরা বউয়ের শোক নিয়ে বসে থাকবে না, তাই না? তুমি মেয়ে ছোটোর মতো থাকো, পাকামো করবে না একদম। ধরো শাড়ি পরে নিও। তের হাতে প্যাকেটটা দিয়ে গটগট করে রুম থেকে বের হয়ে যায় জিন। তের হাতে প্যাকেটটা দিয়ে গটগট করে রুম থেকে বের হয়ে গেল। তে জিনের যাওয়ার দিকে তাকিয়ে হেসে উঠল, বিড়বিড় করে বলল, আহারে জমিদার গিন্নি, গোপন হাতে বুঝি ঘা লাগলো? জিমিন এই সাঁঝের বেলায় বেরিয়েছে বাড়ি থেকে, উদ্দেশ্য সুগার বাড়ি। পেটের মধ্যে কথার ফুলকি ফুটছে, তাকে বলবে ভেবে ভেবে শেষে পেয়েছে সুগাকে। চুপি চুপি বাড়ি থেকে বের হয়ে ছুটে গেল গ্রামের পথ ধরে। বেশ খুশি মনে এগোতে এগোতে সুগার বাড়ির সামনের রাস্তাতেই দেখা হয় দুজনের। এই সময় জিমিনকে দেখে সুগা ভ্রু কুঁচকে তাকালো। জিমিন ছুটে এসে সুগার সামনে দাঁড়ায়। সুগা গম্ভীর স্বরে বলে, এই মেয়ে, এই সময় এখানে কি করো তুমি? তোমার বাড়িতে জানে তুমি এই সময় বেরিয়েছো? আজ না তোমার ভাইয়ের বিয়ে ছিল? জিমিন তখন বলল, হ্যাঁ ছিল তো, ওদের তো বিয়ে হয়ে গেছে। জানেন বড় ভাবিজানকে না অনেক সুন্দর লাগছিল, আমি তো হাঁ করে তাকিয়েছিলাম। সুগা তখন বলল, তাই নাকি? তোমার মুখে হাতি ঢুকিয়ে যায়নি তো জিমিন? জিমিন কিছু বলতে নিয়েও চুপ করে যায়। কোমরে হাত রেখে বলে, আমার মুখ কি অত বড় নাকি যে মুখে হাতি ঢুকে যাবে? আপনাকে মাস্টার মশাই কে বানিয়েছে বলেন তো? আপনার মাথা তো দেখি আমার মাথার থেকেও ফাঁকা। সুগা কেসে ওঠে, ড্যাপ ড্যাপ করে চেয়ে থাকে জিমিনের মুখের দিকে আর ভাবে, মেয়েটা এত গাধা কেন? ইচ্ছে করছে মেয়েটার মাথায় 2টা গাঁটটা মারতে, কিন্তু নিজের ইচ্ছা দমিয়ে কপালে ভাঁজ ফেলে চোখ মুখ কুঁচকে সুগা জিমিনকে বলল, কোথায় যাচ্ছ তুমি? যাও তো নিজের রাস্তায়, মাথা খারাপ করো না আর। জিমিন গাল ফুলালো, হাত বগল দাবা করে বলল, আমি আপনার মাথা খারাপ করি মাস্টার মশাই? এটা আপনি বলতে পারলেন? আমি তো আপনার কাছে একটা কথা বলতে আসছিলাম। সুগা তখন বলল, আমাকে? তোমার আবার আমার সাথে কি কথা? জিমিন পেছনে ঘুরে তাকায়, অভিমানী স্বরে বলে, আর বলবো না, আপনি ভীষণ পচা। সুগা পাত্তাই দিল না, নিজের মতো রাস্তায় হাঁটা লাগিয়ে বলল,
তো বলো না, বাড়ি চলে যাও। জিমিন সুগাকে দেখে নিজেও ছুট লাগায়। সুগার হাত আঁকড়ে ধরে বলে, আপনি তো দেখি খুব পচা, সত্যি সত্যি আমাকে ফেলে চলে যাচ্ছেন। সুগা তখন বলল, তো কি করব, আর তুমি যখন তখন আমার হাত ধরো কেন, ছাড়ো। জিমিন আলগোছে হাত ছেড়ে দেয়। মাথা নিচু করে পাশাপাশি হাঁটতে থাকে সুগার। সুগার জমিদার বাড়ির পথে হাঁটছে। এই সন্ধ্যাবেলা তো আর মেয়েটাকে একা ছাড়া যায় না। অন্তত সুগার পিছু পিছু হলেও নিজের বাড়ির দিকে যাক এই মেয়েটা। জিমিনের চিন্তাভাবনা অন্য জায়গায়। সুগার ধমকে সে মুখ ফুলিয়েছে, মনে মনে প্রতিজ্ঞা করেছে আর কখনোই সে মাস্টার মশাইয়ের সাথে কথা বলবে না। না মানে না, লোকটা শুধু শুধু তাকে বকে। সন্ধ্যার হালকা আলোয় জিমিন মুখ ফুলানো সুগার আর চোখে দেখল। সাথে সাথে ঠোঁট কামড়ে চোখ ফিরিয়ে নিল সুগা। জিমিন জানেই না সে সুগার পিছু পিছু নিজের বাড়ির দিকেই যাচ্ছে। রাস্তায় হাঁটতে হাঁটতে সুগা তখন জিমিনকে প্রশ্ন করলো, কি বলতে এসেছিলে, কিছু হয়েছে? জিমিন জবাব দেয় না, নিজের গাল আরও ফুলায়। সে কোনো মতে কথা বলতে রাজি নয়। সুগা ভ্রু কুচকে হাঁটা থামিয়ে দেয়। জিমিন একবার সুগার দিকে তাকিয়ে আবারও মাথা নিচু করে সামনের দিকে হাঁটতে শুরু করে। সুগা বোঝে জিমিনের অবস্থা, নিঃশব্দে হাসে। সুগা জিমিনের পাশাপাশি হেঁটে যখন জমিদার বাড়ির সামনে চলে আসে, তখন জিমিনকে বলে, বড় ভাইজানের বিয়ে দেখে কি তোমারও বিয়ে করতে ইচ্ছে করছে নাকি জিমিন? তোমার আব্বাজানের সাথে কি কথা বলবো? জিমিন ফট করে মাথা তুলে তাকায়। নিজের মনে মনে করা প্রতিজ্ঞা ভুলে গিয়ে গড় গড় করে বলে, আপনি সত্যি কথা বলবেন আব্বাজানের সাথে? আপনি আমাকে বিয়ে করবেন মাস্টার মশাই? সাথে সাথে নিজের মুখ চেপে ধরে জিমিন। চোখ বড় বড় করে একবার সুগার দিকে তাকিয়ে দৌড়ে নিজের বাড়ির মধ্যে ঢুকে পড়ে। সুগা ভ্যাবাচাকা খেয়ে দাঁড়িয়ে আছে। কি বললো এটা জিমিন? এই মেয়ের মাথায় আসলে চলছেটা কি? গভীর রাতে যে যার কক্ষে ঘুমে বিভোর, শুধু তের চোখে ঘুম নেই। জাঙ্কুক এখনো আসেনি নিজের ঘরে। তে ব্যালকনিতে দাঁড়িয়ে বাতাস অনুভব করছে। মাথার মধ্যে হাজারো চিন্তা ভাবনা। সে সময় দরজা খোলা শব্দ পেয়েও তে কোনো রকম ভ্রুক্ষেপ করে না, চুপচাপ নিজ জায়গায় দাঁড়িয়ে থাকে। পুরো ঘরে তেকে না দেখতে পেয়ে জাঙ্কুক উকি দেয় ব্যালকনিতে। সেখানে কারো অবয়ব দেখেই বুঝে যায় ওটা তে। নিঃশব্দে সে নিজেও এসে দাঁড়ায় তের পিছে। তে টের পায় কারো উপস্থিতি। নিজের খুব কাছে কারো উষ্ণতা টের পেয়ে চমকে পেছনে তাকাতে নিলেই ধাক্কা খায় জাঙ্কুকের সুঠাম বক্ষের সাথে। তে মাথাটা সরাসরি জাঙ্কুকের বুক বরাবর পড়ে। তে মাথা উঁচিয়ে তাকিয়ে জাঙ্কুকের গম্ভীর মুখ দেখে নিজেকে সামলায়। সরে আসতে নিলেই জাঙ্কুক টেনে ধরে তার হাত। হাত ঠেকায় তের উদরে। তে কেঁপে উঠে চোখ বড় বড় করে তাকায়। দ্রুত কণ্ঠে বলে, কি করছেন? জাঙ্কুকের ঠোঁটের কোণে হাসি। তের চোখের দিকে তাকিয়ে বলল, কি করছি? তে কোনো রকম বলে, দূরে সরুন। সদ্য বিবাহিত নতুন স্ত্রীর কাছ থেকে দূরে সরব? বিষয়টা ভালো দেখায় না তে। তাছাড়া বিয়ে করেছে কি বইয়ের থেকে দূরে থাকার জন্য? তে জাঙ্কুকের কথায় ভেতর ভেতর বেশ চমকায়, তবুও নিজেকে যথেষ্ট স্বাভাবিক রাখার চেষ্টা করে বলে, বিয়ে তো করেছেন লুকিয়ে। গ্রামের কেউ বোধহয় ঠিক মতো জানেও না যে আপনি দ্বিতীয় বিয়ে করেছেন। সেখানে আবার বইয়ের কাছে দূরে থাকা নিয়ে কি সমস্যা? জাঙ্কুক ভ্রু কিঞ্চিত কুচকে তাকায়। বুঝল না তের কথার মানে, তবে ধরে থাকা হাতটা ঠিকই আলগা করে দিল। তে মনে মনে হাসল। দূরে সরে এসে বেশ ব্যঙ্গাত্মক স্বরে বলল, জমিদারের বড় পুত্র দ্বিতীয় বিয়ে করেছে, অথচ তেমন কেউই জানে না এই বিয়ের কি মূল্য। জাঙ্কুক তখন বলল, এখন কি লোক গণনা করে বিয়ের মূল্য করবে নাকি? আল্লাহর কালাম পড়ে বিয়ে করেছ, আর তুমি সেখানে কয়েকজন লোককে গণনা করে বিয়ের মূল্য দেখাচ্ছ? তে পাত্তা দিল না, চুপচাপ ঘরের মধ্যে এসে বসলো। জাঙ্কুক কিছুক্ষণ সেদিকে তাকিয়ে চুপচাপ নিজেও রুমে আসলো। তের পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে বলল, কি চাচ্ছ বলো তো? তে তখন বলল, কি চাইবো? আমি যে আপনার স্ত্রী, এটা পুরো গ্রাম সহ আপনি আপনার সমস্ত আত্মীয় স্বজন সবাইকে জানান। আমাদের বিয়ের বউ ভাতের অনুষ্ঠান করুন বড় করে। নাকি অতটুকু সাহসও নেই? লোক সমাজে বুঝি বলতে পারবেন না যে আপনি দ্বিতীয় বিয়ে করেছেন? জাঙ্কুক বেশ জ্বলে উঠল, তবে তের উদ্দেশ্য ধরতে পেরে নিজেকে ভেতরে শান্ত করে বাঁকা হাসে। ধীর পায়ে তের পাশে এসে বসে তের চুলে ফু দেয়। তে বুঝে ওঠে না জাঙ্কুকের এমন ব্যবহারের কারণ।
জাঙ্কুক একদম কাছ ঘেঁষে বসে তে ফাঁকা ঢোক গেলে উঠে যেতে নিলেই জাঙ্কুক থেকে আটকে নেয়, সরাসরি নাক মুখ ডুবিয়ে দেয় তের ঘাড়ে। তে চমকে ওঠে, বরফের মতো হয়ে যায় মুহূর্তেই। বেশ কয়েকবার ঢোক গিলে বড় বড় শ্বাস নেয়। জাঙ্কুকের হাত দৃঢ় হয়, হাতের বিচরণের সাথে সাথে সে ঠোঁট নাড়িয়ে বলে, তুমি যদি এটাই চাও তবে হোক তা, কিন্তু অনুষ্ঠান হবে 2 দিন পর। তাই বলে আমি কি আমার বাসর রাত মাটি করব? কখনোই না। তে তে হাত দিয়ে সরানোর চেষ্টা করে জাঙ্কুককে, কিন্তু জাঙ্কুক না সরে আরও চেপে ধরে তের হাত। জাঙ্কুকের উদ্দেশ্য এতটুকু টের পেল না তে, বারবার কেঁপে কেঁপে মনে মনে আল্লাহকে স্মরণ করতে থাকে। জাঙ্কুক বেশ মজা নেয়। একটা সময় যখন আরও খানিকটা ঘনিষ্ঠ হয়, তখন জাঙ্কুক হুট করে ছেড়ে দিয়ে উল্টা পাশ ফিরে শুয়ে পড়ে। তে আটকে রাখা শ্বাস ছেড়ে দেয়, বড় বড় করে শ্বাস নিয়ে আর চোখে একবার জাঙ্কুকের দিকে তাকায়, মনে মনে বেশ করে বকা দেয়। তবে জাঙ্কুকের এমন ব্যবহারের আগা মাথার কোনোটাই তার বুঝে আসলো না। কি মনে করে কাছে আসলো আর কি মনে করেই বা সরে গেল? এই লোকটার মধ্যে এত রহস্য কেন? কি চলছে জাঙ্কুকের মনে?